745টা সিঁড়ি नामा और थी ओह बस लगभग आ ही गया भैया हमें शेष भाई। কিন্তু যারা উঠছে তাদের রিয়াকশনটা যদি আমি রেকর্ড করতে পারি। আমরা নামার আগে ওখানে একটা দোকানে ভাত আর দেশি চিকেন অর্ডার করে এসেছি। আমার পিছনে এই যে জলপ্রপাতটা প্রবল বেগে ওপর থেকে নিচে আছড়ে পড়ছে, অনেকটা সিঁড়ি। বাঙালি বার খেয়ে ক্ষুদিরাম। সিঁড়ি থেকে যত মানুষকে উঠতে আর নামতে দেখছি, সিঁড়ির দুপাশে তার থেকে বেশি মানুষ বসে আছে। এটা দারুণ রিফ্রেশিং। ছোটনাগপুর মালভূমির কোলে অবস্থিত প্রকৃতির এক আশীর্বাদ স্বরূপ অপূর্ব মনোমুগ্ধকর শহর হলো রাঁচি, যাকে বলা হয় ঝর্ণার শহর। আমাদেরই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী হলো এই রাঁচি, যার অনেকটাই সবুজে মোড়া আর পরিবেশ শান্ত নির্মল। এই শহরের প্রাকৃতিক পরিবেশ শুধুই চোখকে আরাম দেয় না, সাথে এখানকার মানুষের জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, সংস্কৃতি সমস্ত কিছুই আমাদের মনের উপর গভীর প্রভাব ফেলে। বর্ষায় সবুজের আধিক্যে ভরপুর নেতারহাট আর বেতলার যে কি মোহময় রূপ তা আমি গত পর্বগুলিতে দেখিয়েছি, আর এই পর্বে তোমাদেরকে দেখাবো বর্ষায় ফুলে ফেঁপে ওঠা রাঁচির বিখ্যাত সমস্ত জলপ্রপাতের সেই রূপ, যার একবার দর্শনে তোমরা বলতে বাধ্য হবে অপূর্ব। তবে শুধু এইটুকু নয়, রাঁচিতে তোমরা আসবে কিভাবে, কখন আসবে, কোথায় থাকবে, খাওয়া দাওয়া কোথায় করবে, সাথে সব কিছু মিলিয়ে তোমাদের খরচই বা কেমন পড়বে, বলবো তোমাদেরকে আমি সবটা। তাহলে চলো আর দেরি নয়, আমি লীনা ওরফে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বরং আজকের এই ব্লগটা শুরু করি। নতুন একটা দিন, নতুন একটা দিনের নতুন একটা সকাল। আর আজকে সকালে আমরা ছুটে চলেছি রাঁচি শহরের বিখ্যাত 4টে জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। আমাদের কিন্তু আজকে হাঁটু, কোমর এবং ইচ্ছাশক্তির চরম পরীক্ষা। যদি বলো কীরকম, আজকে ওঠা নামা মিলিয়ে 4টে জলপ্রপাতে প্রায় 4000-এর কাছাকাছি সিঁড়ি আছে। কিন্তু যুদ্ধে নামার আগে তো ভয় পেলে চলবে না, তাই চলো এখন আমরা এগিয়ে চলেছি দশম ফলসের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি দশম ফলস পড়ে একদিকে, আর বাকি 3টে মানে হুড্রু, জোনা আর সীতা, এই 3টে ফলস পড়ে আরেকদিকে। তো আমরা প্রথম দশম ফলসটা দেখে নেব, তারপর অন্য 3টে ফলসের দিকে যাব। আজকে রাঁচি শহরে কিন্তু বেশ গরম, মানে এত সকালে আমরা বেরিয়েছি তাও বেশ গরম লাগছে। বাইরেও গরম আর সাথে মনের মধ্যে থাকা উত্তেজনার পারদও, কারণ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো দশম ওয়াটারফলসের খুব কাছে। উফ, ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি আমি, ভীষণ। গতকাল তখন রাত প্রায় 10টা বাজে যখন আমরা রাঁচিতে এসে পৌঁছাই। যেহেতু আমরা কোনো হোটেল বুক করে আসিনি, তাই আমাদের বাজেট অনুযায়ী এখানে এসে হোটেল খুঁজতে বেশ রাত হয়ে গিয়েছিল। রাঁচিতে এলে তোমরা স্টেশনের কাছে থাকার মতো প্রচুর বাজেট হোটেল পেয়ে যাবে, ধরে নাও 700 থেকে 1000 টাকার মধ্যে। তবে হ্যাঁ, তোমরা অনলাইনে চাইলেই বুক করতে পারো, তবে আমি কিন্তু বলবো এখানে এসে রুম দেখে একবার বুক করতে। তার কারণ স্ক্যাম কিন্তু আমাদের সাথেও হয়েছিল, বলছি তার গল্প একটু পরে। তবে তার আগে তোমরা আমাকে বলো এই রাস্তাটা তোমাদের কেমন লাগছে। রাঁচি থেকে এই দশম ওয়াটারফলসে যাওয়ার পথটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা। এটা শুধুই একটা গন্তব্য নয়, এই পথ নিজেই একটা সফর, যেখানে শহরের কোলাহল ধীরে ধীরে হারিয়ে গিয়ে প্রকৃতির শান্ত নির্মল রূপ ধরা দেয়। এই তো চলেই এসেছি প্রায়। শহর থেকে ওই 40 কিলোমিটার দূরে এই ফলস, ধরে নাও আসতে মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা মতো। আমার পিছনে এখন এই যে ফলসটা দেখতে পাচ্ছ, এটাই দশম ফলস। তোমরা অনেকেই ভাবতে পারো দশম মানে কি 10, না অ্যাকচুয়ালি তা না। এখানকার স্থানীয় যে ভাষা, সেই ভাষা হলো মুন্ডারি ভাষা। আর এই মুন্ডারি ভাষায় দা মানে হলো পানি, আর সং মানে হলো পতন বা পড়া। তো সব মিলিয়ে মানে দা সং থেকে আস্তে আস্তে এই শব্দটা চেঞ্জ হতে হতে দশম হয়ে গেছে। প্রকৃতির এক রুদ্র সৌন্দর্য আজ এখন আমার সামনে, গায়ে কাঁটা দিচ্ছে এটা দেখে। ভয় নয়, আনন্দে আপ্লুত হয়ে। জানি না তোমরা বললে বিশ্বাস করবে কিনা, তবে এই জলপ্রপাতের সাথে যদি সত্যিই কারোর তুলনা করা যায়, তা হলো একমাত্র কোনো দেবীর রূপের। ভয়ঙ্কর অথচ সুন্দর।
বর্ষায় রাঁচি আসার এবং রাঁচি এসে এই ওয়াটারফলসগুলো দেখার এটাই কিন্তু অ্যাডভান্টেজ। মানে এই সময় এই ওয়াটারফলসগুলো একদম ফুলে ফেপে থাকে, মানে এর পূর্ণ রূপ তোমরা এই সময় দেখতে পাবে। গরমের সময় বেসিক্যালি দশম ফলসকে এইরকম দেখতে লাগে যখন জল থাকে না বললে চলে। আর এখন দেখো বর্ষায়, এই দৃশ্য তোমরা আরো একবার দেখো, মানে গায়ে জাস্ট কাঁটা দিয়ে উঠছে দশম ফলসের সামনে দাঁড়িয়ে। 144 ফুট উঁচু এই জলপ্রপাত কাঞ্চি নদীর জলধারা থেকে সৃষ্টি হয়েছে। জলপ্রপাতের গর্জন তোমরা খানিক আগে থেকে পেলেও এর কাছে আসতে গেলে কিন্তু প্রায় তোমাদেরকে 600টা সিঁড়ি ওঠানামা করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে পায়ের জোর আর জুতোর গ্রিপ কিন্তু থাকা চাই বেশ ভালো। তবে তোমরা কিছুটা নেমে আসার পর এখানে বসার জায়গাও দেখতে পাবে, যাতে করে তোমাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ আসেন তারা কিন্তু এখানে বসে এই জলপ্রপাতটাকে খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন। চলেছি এখন সীতা ফলস দেখার উদ্দেশ্যে। তবে এই ফলস দেখার থেকেও আমি বেশি এক্সাইটেড হয়ে রয়েছি এই ফলসটা কোন জায়গায় রয়েছে সেটা দেখার জন্য, কারণ সেই জায়গাকে ঘিরেই রয়েছে এক পৌরাণিক গল্প বলবো। তবে তার আগে আমাকে বলো তো দেখি তোমাদের কেমন লাগছে এই জার্নি বা এই সমস্ত জায়গাগুলো দেখতে। পারলে আমাকে একটা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এই একটা কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। যদি ভিডিওটা তোমাদের ভালো মনে হয় তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। পারলে তোমাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু এটা শেয়ার করে দিতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি আমি শেয়ার করে রাখলাম, ওখানে আমরা আমাদের ট্রাভেল সংক্রান্ত বিভিন্ন ফটো আর ভিডিও শেয়ার করে থাকি। পারলে তোমরাও কিন্তু ওখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো। এই তো চলেই এসেছি প্রায়। দশম ফলস থেকে সীতা ফলসের ডিস্টেন্স প্রায় 12 থেকে 15 কিলোমিটার, তাই আসতে আমাদের সময় লাগলো ওই ধরে নাও 30 থেকে 40 মিনিট মতো। তবে তার আগে আমাকে বলো তো দেখি এই রাস্তাটা তোমাদের কেমন লাগছে? মারাত্মক সুন্দর লাগছে আমার, মারাত্মক সুন্দর। আর এই রাস্তার কিন্তু একটা বিশেষত্বও আছে। আমরা একটু আগে যে রাঁচি পুরুলিয়া NH 33 রোড ধরে আসছিলাম তার থেকেই কিন্তু এই রোডটা ভাগ হয়ে গিয়েছে শুধুমাত্র সীতা ফলসে আসার জন্য। উফ, জঙ্গলের মধ্যে দিয়ে এই গ্রামীণ ঘুরপথ, একেবারে শান্ত সবুজ নির্মল প্রকৃতি, সত্যি এই দৃশ্য ভোলার নয়। বিগত 3 দিন ধরে যে এই রোড জার্নি আমি করছি না, আর যেভাবে আমি এটা এনজয় করছি তা সত্যিই অনবদ্য। এটা হলো সীতা ফলসের এন্ট্রি গেট। এন্ট্রি ফি হলো মাথা পিছু 10 টাকা করে, আর গাড়ি ভাড়া হলো 30 টাকা। সীতা ফলসে নামার সিঁড়ি কিন্তু বেশ সুন্দর, মানে একদম পাথর দিয়ে বাঁধানো, স্কিড করার কোনো ভয় নেই। তবে তোমরা চেষ্টা করো যখন এখানে আসবে তখন যে জুতোগুলো তোমরা পরবে সেগুলোতে গ্রিপ যেন খুব ভালো হয়, কারণ এই বর্ষার জলে যতই অ্যান্টি স্কিড টাইলস দেওয়া থাক স্লিপের কিন্তু একটা ভয় থেকে থাকে। সীতা ফলসের কাছে আসতে গেলে প্রায় 200 থেকে 250টা সিঁড়ি তোমাদেরকে নামতে হবে। তবে সিঁড়ির পাশে কিন্তু বসার জায়গা রয়েছে, তাই সঙ্গে যদি বাচ্চা বা বয়স্ক আসে তবে কিন্তু এখানে রেস্ট নিয়েও তারা নিচে ফলসের কাছে যেতে পারবে। তো এই হলো সীতা ফলস, পাহাড়ে ঘেরা প্রকৃতির আঁচলে লুকিয়ে থাকা এক গোপন সৌন্দর্য। বলো এই জায়গাটা দেখতে তোমাদের কেমন লাগছে? দারুণ না? প্রায় 40 ফুট উঁচু থেকে লাফিয়ে পড়া এই ফলসের ধারা খুব নরম আর সুশৃঙ্খল। আর সত্যি বলতে তোমরা যদি বর্ষায় আসো বা পুজোয় ছুটির পর, তখনই কিন্তু জলপ্রপাতের এই রূপই তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, স্বচক্ষে দেখে যেটা বুঝলাম, রাঁচির বাকি জলপ্রপাতের সাথে এই জলপ্রপাতের পার্থক্য কিন্তু বিশেষ রয়েছে। এই সীতা ফলস স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র। এই ফলস থেকে 1 কিলোমিটার দূরেই রয়েছে সীতা মাতার মন্দির, যেখানে মায়ের পদচিহ্নও রয়েছে। কথিত আছে যে বনবাসের সময় প্রভু রাম, সীতা ও লক্ষ্মণ এই জায়গায় কিছুদিন বসবাস করেন, আর মাতা সীতা রান্নার জন্য নাকি এই জলপ্রপাতের জলই ব্যবহার করতেন। এবারে আমাদের গন্তব্য জোনহা ফলস।
সীতা ফলস থেকে এর ডিস্টেন্স প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই ধরে নাও 15 থেকে 20 মিনিট মতো। জোনা যাওয়ার জন্য দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা সোজা উঠছে আর একটা ডান দিকে চলে যাচ্ছে। এখানকার সাধারণ মানুষ যারা এখানে রয়েছে এরা বলছে যে ডান দিকের রাস্তাটা নিতে, এদিকটা অনেকটা কম হয়। তো আমরাও অ্যাজ ইউজুয়াল ডান দিকের রাস্তাটাই নিলাম। আচ্ছা, একটা কথা বলে দিই, আমরা নামার আগে ওখানে একটা দোকানে ভাত আর দেশি চিকেন অর্ডার করে এসেছি। 4 পিস চিকেন দেবে, ওরা 150 টাকা নেবে, ভাত আলাদা করে 100 টাকা। জানি না কেন এত দাম, তবে জনপ্রতি প্রায় 250 টাকা করে খরচ হচ্ছে আমাদের, মানে দুজনের মিলিয়ে 500 টাকা। আমাদের অনেকেই সাজেশন দিয়েছিল যে এখানে আসলে যেন এই ভাত আর দেশি মুরগি না মিস করতে। তো আমরা ফিরে খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো কেমন হয়। বাকি রাস্তাটা তোমাদেরকে একটু দেখা। আমরা যে ডান দিকের রাস্তাটা নিয়েছি, যেটা শর্টকাট, আপাতত কোনো সিঁড়ি নেই, কিন্তু রাস্তায় শ্যাওলা জমে আছে। তোমরা যখন হাঁটবে একটু দেখে হেঁটো। আমি দেখতে পাচ্ছি সামনে বেশ কিছুটা গিয়ে বোধহয় সিঁড়ি শুরু হচ্ছে। হ্যাঁ, সিঁড়ি রয়েছে। ঢালবে নেমে এসে এই যে লেখা আছে জলপ্রপাত তক জানে কি মার্গ, এই রাস্তা ধরে গেলে জলপ্রপাত। আর এই যে নিচে দেখো এই সিঁড়িটা নেমে যাচ্ছে, এখান থেকে একটুখানি নেমে গেলেই জলপ্রপাতের শুরুটা যেখান থেকে হচ্ছে, মানে যেখান থেকে জলপ্রপাত লাভ কাটছে, সেই জায়গাটা তোমরা দেখতে পাবে। সিঁড়ি থেকে ডান দিকে একটা ছোট্ট ট্রেল ছিল, বাঁধানো না, কাকড় বেছানো রাস্তা ওই গাছপালার মধ্যে দিয়ে, সেটা ধরেই আমরা এখন চলেছি একটু অন্যরকম ভিউয়ের আশায়। আমার সামনেটা একটু দেখাই। ভাগ্যিস এই ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম, নইলে সবার থেকে আলাদা এই জোনা ফলসের এত সুন্দর দৃশ্যটা দেখতে পেতাম নাকি। রাঢ় নদীর জলধারা থেকে সৃষ্টি হয়েছে এই জোনা ফলসের। এখানে নামার জন্য কম বেশি মিলিয়ে প্রায় 500টিরও বেশি সিঁড়ি রয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে এই সিঁড়ি দিয়ে নামার সময় ঝর্ণার গর্জনও কিন্তু শোনা যায়। সিঁড়ির এক পাশে খাদ আর অন্য পাশে জঙ্গল। তখন ভয় নয়, মনে জেগে ওঠে এক অদ্ভুত রোমাঞ্চ। রাস্তা কিন্তু মিলে গেল, মানে এই যে দেখো, এই যে সোজা রাস্তাটা এসছিল এই রাস্তা, আর আমরা যে ডান দিকের রাস্তাটা নিয়েছিলাম এই যে রাস্তা, এই দুটো রাস্তা এখানে এসে মিলে গেল। মিলে এখান থেকেই একটাই রাস্তা নেমে যাচ্ছে সোজা নিচে। চলো আমরা ওটা ধরে নিচের দিকে নামি, ওই নিচে আমাদের নামতে হবে। ওহ, অবশেষে এসে পৌঁছেছি জোনা ফলসে। অনেকটা সিঁড়ি। ও মাঝখানে একটা জায়গায় বসে গেছে, আমি একা হেঁটে হেঁটে এসছি। এখন আমার পিছনে দেখতে পাচ্ছ জোনা ফলস। ফলসের কাছে যেতে পারিনি এটা ঠিক, তবে দূর থেকে দেখেছিলাম তার রূপ। মনে হচ্ছিল গঙ্গা নদী থেকে ঝরে পড়া ক্লান্তিহীন এক গম্ভীর সুর। প্রকৃতির কোলে থাকা এক অপূর্ব নিদর্শন এই জোনা ফলস। ঈশ্বরকে অনেক ধন্যবাদ চাক্ষুষ এই দৃশ্যের সাক্ষী হয়ে থাকার জন্য। আমি শেষ ভাই, আমি শেষ। ওহ, নামতে এত কষ্ট হয়েছে, উঠতে কি হবে আমি শুধু সেটাই ভাবছি। এরপর হুড্রু আছে। ওঠার পথে এখানে একজন আদিবাসী মা বিভিন্ন জিনিস বিক্রি করছে, শশা, ছোলা, লেবু জল। তো আমি ওঠার পথে লেবু জল অর্ডার করেছিলাম। এবার একটা মজার জিনিস দেখো, যে ব্যক্তিটি আমাকে ছেড়ে দিয়ে ওপরে দাঁড়িয়েছিলেন, এখন যে লেবু জল অর্ডার করেছি উনি গুটি গুটি পায়ে ওপর থেকে নিচে নেমে এসছে লেবু জল খাবে বলেন। মানে এই হচ্ছে পেটুক। হ্যাঁ, সিরিয়াসলি, মানে এই অর্ডারটা আমি যদি ফলসের নিচে দিতাম, ইনি ফলসের নিচে পৌঁছে যেতেন হয়তো। যাই হোক, দাঁড়াও জলটা খেয়ে বলি কেমন। অসম্ভব সুন্দর। ও, এখানে যতটা সুন্দর, হয়তো এতটা কষ্ট করে উঠে এসেছি বলে তার থেকে আরও অনেক বেশি সুন্দর লাগছে। দারুণ। চলো।
এখন আমার আর বাবুর লাঞ্চ চলছে এখানে। ভেজটা তো দেখালাম, এখন বাবু চিকেনটা খাচ্ছে। আর পাতাটাও দেখো, শাল পাতা, একদম অর্গানিকভাবে তৈরি সুতো দিয়ে। বাবু চিকেনটা কেমন? দারুণ খেতে, গোটা মশলাতে রান্না হয়েছে। প্রথমে যেটা দেখলে ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি আর পাঁপড়, এইগুলো দিয়ে 100 টাকা বাসমতি চাল দিয়ে, আর মোটা চাল দিয়ে 80 টাকা। তার সাথে মাংসটা নিলে ওটা এক্সট্রা অ্যাড হয়। জোনা ওয়াটারফলস দেখে ভর পেট মাংস ভাত খাওয়ার পরে কোথায় ভাত ঘুম দেবো তারা আমরা এখন চলেছি হুডরু জলপ্রপাত দেখার জন্য। একটু ভয় ভয় করছে, 750-র কাছাকাছি সিঁড়ি, নামতে পারবো কিনা জানি না। আমি জানি আমি নামতে পারি আর না পারি, তুমি কিন্তু ঠিক নামবে। আচ্ছা, এবারে তোমাদের কিছু ইনফো দেওয়ার পালা। রাস্তা থেকে চোখ সরিও না, কারণ নেতারহাট আর বেতলার মতো রাঁচির এই রোড জার্নিটাও তোমাদেরকে মুগ্ধ করবে। এখানে সাইট সিন করার জন্য হাতে 1 দিন বা 2 দিন রাখলেও কিন্তু কম হবে, কারণ রাঁচির সমস্ত দর্শনীয় স্থান এমনকি বিভিন্ন ওয়াটারফলসগুলো বেশ দূরে দূরে, তাই 1 দিন বা 2 দিনে সমস্তটা কভার করা সম্ভব নয়। এবারে বলি তোমরা এখানে আসবে কিভাবে। রাঁচি স্টেশনের বাইরে প্রচুর অটো বা 4 হুইলার তোমরা পেয়ে যাবে। অটো ভাড়া পড়বে ধরে নাও 1,500 টাকা মতো, আর 4 সিটার গাড়ি হলে ভাড়া পড়বে প্রায় 3,500 টাকা। তবে যেহেতু সমস্ত জায়গাগুলো খুব দূরে দূরে, তাই আমি বলবো যে 4 হুইলারে করেই কিন্তু ঘোরাটা ভালো। এটা হলো জোনা ফলসের এন্ট্রি গেট। এন্ট্রি ফি হলো মাথা পিছু 10 টাকা, আর গাড়ির জন্য তোমাদের দিতে হবে 30 টাকা। এন্ট্রি গেট থেকে হেঁটে বাঁদিকে এলেই পড়বে এই জায়গাটা। এটা হুন্ড্রু ফলসের উপরের দিকটা। আমরা এখন দাঁড়িয়ে আছি হুডরু জলপ্রপাতে নামার প্রথম সিঁড়িতে। সময় 3:01। আমরা চেষ্টা করব এখান থেকে যতটা নামা যায়। বুবু পুরোটা নামবে না, আমি একবার ট্রাই করব। আমি জানি না পুরো নামতে পারবো কিনা, বাট আমি টাইম টু টাইম আপডেট দেবো। আপাতত এখান থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস হুডরু ওয়াটারফলস। এই ফলসে নামার সময় তোমরা দেখবে সিঁড়ির দুপাশে 2 থেকে একটা খাবারের দোকান আর স্থানীয় মানুষদের হাতে বানানো জিনিস বিক্রি হচ্ছে। পাহাড়ে গেলে যেমন দেখি সব জায়গায় চটি টাইপের করা থাকে সবার বসার জন্য, এখানে এতগুলো সিঁড়ি দিয়ে লোকে নামবে আর উঠবে, সেই কষ্টটা মোচন করানোর জন্য দেখছি সব জায়গায় ছোট ছোট এরকম চটি করা রয়েছে মানুষের বসার জন্য। যারা নামছে তারা তো মানে খুবই আনন্দের সঙ্গে নামছে, এতগুলো সিঁড়ি নামবো, দেখা যাক নামতে পারি কিনা। কিন্তু যারা উঠছে তাদের রিয়াকশনটা যদি আমি রেকর্ড করতে পারি তো কি বলবো, তোমাদের হালাত খারাপ। এই পুচকে তো ওর বাবার কোলে চড়ে ফিরে এলো, তবে আমার পায়ের প্রবলেম থাকায় আমার আর আজ হুন্ড্রু ফলসের কাছে যাওয়া হলো না। 3:09 বুবু আমাকে ছেড়ে দিল, এরপর আমি একা, বাকি রাস্তাটা আমি একা নামবো, মানে যতটা পারবো আর কি। বাই, টাটা। বেস্ট অফ লাক বলবে না? বেস্ট অফ লাক। বাই বাই। भैया अभी इधर से कितना सीढ़ी नीचे जाना पड़ेगा? उतना मतलब 200 उतर गए और 500 बाकी। अच्छा শুনলে তো, 200 নেমেছি সবে, এখনো 500 বাকি। চলো। সিঁড়ি থেকে যত মানুষকে উঠতে আর নামতে দেখছি, সিঁড়ির দুপাশে তার থেকে বেশি মানুষ বসে আছে। বাপরে, ভয় লাগছে এখন রীতিমতো। প্রায় নেমে এসেছি। নামার রাস্তায় পথের ধারে দুজন কি সুন্দর দেখো এই গামার কাঠ কেটে কেটে জিনিসপত্র তৈরি করছে। মাছগুলো বলছে 40 টাকা, এটাও 40 টাকা বলছে। আপাতত যে জন্য এত কষ্ট করে নামছি সেটা একদম আমার চোখের সামনে। হুন্ড্রু জলপ্রপাত, এর সৌন্দর্য দেখে আর গর্জন শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি স্বচক্ষে এই দৃশ্য না দেখে কতটা ভুল করেছি। তোমরা এসো প্লিজ, এখানে এসো আর স্বচক্ষে দেখে এই মুহূর্তের সাক্ষী থেকো। আশা করব এই দৃশ্য তোমাদের এক সেরা অভিজ্ঞতা হয়ে চিরস্মৃতিতে রয়ে যাবে।
রাঁচি শহর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে সুবর্ণরেখা নদীর জলধারা থেকে এর জন্ম। আর সত্যি বলতে এই বর্ষায় জলপ্রপাত আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে এর সৌন্দর্য যেন আরও বেশি বিকশিত হয়েছে। কেমন লাগলো তোমাদের প্যান্থারের চোখে হুড্রু জলপ্রপাতকে? আমার তো দারুণ লাগলো, দারুণ। মানে 745টা সিঁড়ি নামা অর্থিট। বাকি নামতে তো লাগলো 20 মিনিট। এখন দেখি উঠতে আমাদের কতক্ষণ সময় লাগে। আমাদের কেন বলছি, কারণ আমি তো এখন একা। উঠতে আমার কতক্ষণ সময় লাগে এখন দেখি। চলো ওপরে বুবুর কাছে পৌঁছে বাকি কথা হচ্ছে। সময় এখন 3:40। আমরা ওই নেমেছিলাম 3:20, 21, 22 এরকম কিছু একটা সময়। তো এখন আমরা ফের ওঠা শুরু করব। বুবু যেখানে বসে আছে সেটা প্রায় 200টা সিঁড়ি নিচে ওপর থেকে। আমরা বুবুর কাছে পৌঁছে দেখবো এখান থেকে উঠতে আমাদের কতটা সময় লাগলো। এর মধ্যেখানে আমরা বসবো, বিশ্রাম নেব, তাড়াহুড়ো করবো না। চলো আমরা আমাদের ওঠা শুরু করি। ও একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, আমি যে কাঠের কাজটা দেখালাম আমি একদম ভুলে গিয়েছিলাম। আমি কোনো ক্যাশ ক্যারি করছি না, খুব বোকামো হয়েছে। এবং ওনাদের কাছে ইউপিআই নেই, যেটা খুব স্বাভাবিক। তো আমি ওনাদের থেকে ওই জন্য কিছু কিনতে পারলাম না, সেই জন্য ভেরি সরি। বাট তোমরা যারা নিচে আসবে, ছোটো ছোটো কিছু জলের দোকান রয়েছে, শসা টসা এটা ওটা পাওয়া যাচ্ছে। তো এদের কাছে ইউপিআই নেই, তোমরা কিছু ক্যাশ ক্যারি করো প্লিজ, এটা খুব ইম্পর্টেন্ট। বাকি চলো 3:41 আমরা আমাদের যাত্রা শুরু করি ওঠার। 3:53 আমাদের যাত্রা চলছে। মাঝখানে আমি একবার বসেছিলাম রেস্ট নেওয়ার জন্যে মিনিট 2, আর এখন আমি একটু ক্যামেরাটা রেখে কথা বলছি। মোটামুটি 300-350 সিঁড়ির মতো ভেঙে নিয়েছি, আর 400 সিঁড়ি বাকি। তো চলো যা যাক। এখন 4টে বাজে। বুবুকে আমি যেখানে বসিয়ে রেখে নিচে গিয়েছিলাম, বুবু আমার জন্য ওখান থেকে প্রায় 100-150 সিঁড়ি নিচে গিয়েছে আমি উঠছি কিনা দেখার জন্যে। তো এই যে বুবু রানী, আর বুবু রানী আমার জন্যে স্পেশালি নিম্বু পানি অর্ডার করেছে। নিম্বু উইথ জলজিরা পানি। ইয়েস, নিম্বু উইথ জলজিরা পানি, এই দাদার দোকান থেকে। আমরা এখন এটা খাচ্ছি। যদি তোমরা বলো যে কী করে আমি এটা খেলাম, আমার কাছে তো টাকা ছিল না, বুবুর কাছে ক্যাশ ছিল, তো বুবুই খাওয়ালো। এটা দারুণ দারুণ রিফ্রেশিং। দাদা কত সিঁড়ি বাকি ওপরে উঠতে? 200, ওই 450 মতো এসছি, আর এখান থেকে 300 সিঁড়ি। ইজি হয়ে যাবে। বাকি কথা ওপরে গিয়ে চলো, ততক্ষণ আমি এটাতে কনসেন্ট্রেট করি। সময় 4:10, ওই সিঁড়ি বাকি 100-110টা মতো প্রায় মেরে এনেছি। আমরা হাঁটা শুরু করেছিলাম প্রায় 3টে নাগাদ, মাঝখানে 2বার ব্রেক নিয়েছি, আর এই 1বার ব্রেক নিচ্ছি। তো ঠিকঠাকই আছে। যতক্ষণ না 100 সিঁড়ি শেষ হচ্ছে ততক্ষণ আমি বলবো না যে ফাইনালি আমরা করে ফেললাম। চলো লাস্টে 100টা সিঁড়ি, আমরা আর কোনো ব্রেক নেব না। बस लगभग आ ही गया भैया। कैसा लगा नीचे? बढ़िया लगा, लेकिन थोड़ा ज़्यादा था। गर्मी थोड़ा ज़्यादा था, थोड़ा ह्यूमिडिटी ज़्यादा था। गर्मी उतना ज़्यादा नहीं है, अब चिपचिपापन है, थोड़ा पसीना ज़्यादा आ रहा है। আমরা প্রায় উঠে এসেছিলাম। ওই যে সামনে দেখা যাচ্ছে গেট, এখানে একজন দাদার সাথে পরিচয় হলো। কি রাজেশ রঞ্জন ভাইয়ার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। थोड़ा पसीना है हाथ में, लेकिन मैनेज कर लीजिएगा। ওই দেখা যাচ্ছে সিঁড়ি, আর হার্ডলি 10টা সিঁড়ি, মানে আমরা প্রায় উঠেই গেছি আর কি। আমি কয়েকটা কথা বলে নিই। 745টা সিঁড়ি, এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি। তুমি যদি টাইম নিয়ে নামো এবং টাইম নিয়ে ওঠো তাহলে খুব একটা কষ্ট কিন্তু তোমাদের হবে না। যদি তোমাদের হাঁটুতে অসুবিধা থাকে বা কোমরে অসুবিধা থাকে সেটা আলাদা, সেক্ষেত্রে তোমরা এটা অ্যাভয়েড করবে, সেটা আর বলে দিতে হবে না। তবে হ্যাঁ, আমি যেটা মূলত খেয়াল করলাম যে যারা নামছে হুড় করে নেমে যাচ্ছে। তো বেসিক ফান্ডাটা হচ্ছে তোমরা যখন নামবে তখন খুব ধীরে ধীরে নামার চেষ্টা করো, দরকার হলে বসো। মানে তুমি তো কারোর সাথে কম্পিটিশন করছো না ওঠা এবং নামার, তো তুমি তোমার গতিতে নেমো, কিন্তু তাড়াহুড়ো করো না। এবং ওঠার সময়ও ঠিক ওই একইভাবে তাড়াহুড়ো করো না, ছোটো ছোটো দরকার হলে ভাগ করে নাও 745টা সিঁড়িকে, যে আমি এই কটা সিঁড়ি উঠবো, তারপরে রেস্ট নেবো, আবার উঠবো, আবার রেস্ট নেবো। তো এইভাবে উঠলে আমাদের যেমন খুব একটা কষ্ট হয়নি, আই হোপ তোমাদেরও কষ্ট হবে না, কারণ আমাদের ওয়েট যা, আমরা যদি পারি তোমরাও আশা করি পেরে যাবে। বাকি চলো, প্রায় সন্ধে হয়ে এসছে, এখনও আমাদের একটা পয়েন্ট দেখা বাকি। গাড়িতে গিয়ে একটু বসি, জল টল খাই, বাকি কথা রাস্তায়। উফ, আবারও সেই মন মাতানো রাস্তা শুরু। দুদিকের গভীর জঙ্গলের হাতছানি, আর সাথে সেই লেভেলের ভালোবাসা। উফ,
চলেছে গেতালসুর ড্যামের দিকে। দূরত্ব ধরে নাও 13 কিলোমিটার মতো। সন্ধে হয়ে আসছে। রাঁচিতে ফিরতে আরও 1.25 ঘন্টা মতো আমাদের লাগবে। রাঁচিতে আমরা স্টেশনের কাছে গুরুদ্বারা গলিতে হোটেল নিয়েছিলাম, তবে তার নাম আমি বললাম না, কারণ ওই যে বলেছিলাম এক্ষেত্রে স্ক্যাম আমাদের সাথেও হয়েছিল। তবে তার কথা বলবো রাঁচির পরবর্তী পর্বে। আপাতত গন্তব্যে পৌঁছাতে আর মাত্র 2 কিলোমিটার। এই হলো গেতালসুর ড্যাম। অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর উপর এই ড্যামটি নির্মাণ করা হয়েছিল রাঁচি শহরের পানীয় জলের সরবরাহ আর এরই পাশে থাকা কারখানাগুলোতে জলের চাহিদা মেটানোর জন্য। তবে এখন কিন্তু এটা রাঁচির একটা বিশেষ ট্যুরিস্ট স্পট, সাথে পিকনিক স্পটও বটে। আর ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু বোটিংও হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি গেতালসুর ড্যামে। আর জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, কিন্তু আমাদের পিছনে আকাশটাকে এখন সাংঘাতিক রকমের সুন্দর লাগছে। মানে আকাশের মন খারাপ, তাই আকাশ এখন পুরো মেঘাচ্ছন্ন। আর আকাশের এক কোণ থেকে সূর্য উঁকি দিচ্ছে ঝিকঝিক করে। আর এই দেখো কচুরিমোনার মধ্যে বোটিং চলছে, যদিও আমরা আজকে বোটিং করব না। দারুণ লাগছে কিন্তু। দারুণ লাগছে এই বিকালবেলায় এখানে এসে, সত্যি খুব ভালো লাগছে। পুরো মেঘের মাঝখান থেকে সূর্যটা ওই যে উঁকি মারছে না, ওটাই সব থেকে সুন্দর বেশি দেখতে লাগছে, দারুণ লাগছে। আকাশের মন খারাপ করার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে আমরা তো আজ রাতটাই রাঁচিতে রয়েছি, লাস্ট কাল বেরিয়ে যাব। আকাশও মনে হয় সেই কথাটা বুঝতে পেরেছে, সেই কারণেই আকাশের মনটা আজকে এরকম ভারী হয়ে উঠেছে। আকাশের মন খারাপ হলেও তোমরা কিন্তু মন খারাপ করো না, কারণ কালকে আমরা আরো একটা দিন রয়েছি রাঁচিতে। আর কালকে আমরা এক্সপ্লোর করবো পাঁচচাতু সহ রাঁচির আরো বিভিন্ন দেখার জায়গা। তাই সেগুলো দেখার জন্য প্লিজ স্টে টিউন উইথ আস। আর প্লিজ 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 যদি আমাদের চ্যানেলটা আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি অনেকটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের কমেন্ট আমাদের ভীষণভাবে মোটিভেট করে এরকম দারুণ দারুণ ট্রাভেল সিরিজ বানানোর জন্য। যদি ভালো লেগে থাকে, আমি কিন্তু আবারও বলছি, তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।